আপনাকে মিউজিকের জন্য ইন্সপায়ার করেছেন কে? চাওয়া এবং চর্চা এই দুইয়ের সংমিশ্রণে এখন আমি মাধুরী দীক্ষিতকে অসম্ভব পছন্দ করি। Assalamu alaikum. Hello guys. Welcome to our show about time events presented by Classical Home Techs. Idea and concept by A.B. Wali Ahmed Shujan. I am your host Shahina Majumdar Nidhi, and today we have a special guest who has been inspiring people by his acting and singing. Welcome to our show, Faisal Munjal Bhaiya. Assalamu alaikum. কেমন আছেন? বেশ ভালো আছি। কেমন চলছে আপনার কাজ? এবং কি আমি জানতে চাই, মানুষ একটা জায়গায় ফোকাস করে নর্মালি, যে হয়তো সিঙ্গিং নয়তো অ্যাক্টিং, যে কোনো একটা অকুপেশন আমরা ফোকাস করি, বাট যারা আমরা দুইটা অকুপেশনে ফোকাস করছি বা দুইটা জিনিসকে আমরা নিচ্ছি, তখন তাকে সুপার ট্যালেন্টেড বলা হয়। সো এই সুপার ট্যালেন্টেড হওয়ার পিছনে আপনার যাত্রাটা কি ছিল, স্টোরিটা কি আমি জানতে চাই। আসলে শুরুতে আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা মা চাইতেন আমি গান গাই। আমার বাসায় ভোরে প্রথমে আসতেন আরবি টিচার বের হয়ে যেতেন, আসতেন গানের টিচার। তো ওভাবে বেড়ে ওঠা। এরপর স্কুলে যখন সাংস্কৃতিক অনুষ্ঠান হতো বছর শেষে, আমাকে কবিতা আবৃত্তি করতে হতো। আমার ছেলেবেলাটা এতটাই সুন্দর ছিল সিরাজগঞ্জে, পড়াশোনা তো আছেই, খেলাধুলা আছে, তার পাশাপাশি আমাকে গান গাইতে হবে, অভিনয় করতে হবে, কবিতা আবৃত্তি করতে হবে। মানে আমার মা চাইতেন আমাকে সমস্ত কিছু বানাতে, সুপারম্যান বানাতে। ওয়াও! সো যেহেতু আন্টি বা আঙ্কেল এখানে ইন্সপায়ারিং ছিল আপনার এই জায়গায় আসা, সো আপনারও কি সেম ভাবে ইন্সপায়ারিংটা ছিল নিজের জায়গা থেকে, যে আমিও অ্যাক্টিং করতে চাই, আমিও সিঙ্গার হতে চাই? এটা প্রফেশনালি আমি নেব কখনো চিন্তাও করিনি। তবে হ্যাঁ, আমি যখন ঢাকায় এসে জগন্নাথ ইউনিভার্সিটিতে ভর্তি হলাম এবং বেলি রোড হলো আমার আড্ডার একটা স্থল, তখন দেখা যেত যে আমি একটা থিয়েটার জয়েন করলাম, কিন্তু আমি গানেই ছিলাম, কিন্তু কিভাবে যেন আমি জড়িয়ে গেলাম সব। নর্মালি অ্যাক্টিং করার ক্ষেত্রে কি আপনি মনে করেন থিয়েটারটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, নাকি থিয়েটার ছাড়াও অ্যাক্টিং করা যায়? না, থিয়েটার ছাড়াও অ্যাক্টিং করা যায়। সো ওটা কি বাই ন্যাচারাল আসে এমন কিছু, ওই অ্যাক্টিংটা? না, ন্যাচারাল যার ভেতরে যার অভিনয় থাকবে, এটা একটা শিল্প, সেই ভালো অভিনয় করবে। আর মঞ্চে করলে যেটা হয় সেটা হচ্ছে তার ভেতরে এক ধরনের রেসপন্সিবিলিটি বাড়ে। কথা দিয়ে কথা রাখা, সময় মতো পৌঁছানো, একটা দায়িত্ববোধ, এই ব্যাপারগুলো তার ভেতরে আসে মঞ্চে কাজ করে, থিয়েটার করবে। কিন্তু অভিনয় যেটা, আমরা পৃথিবীর তাবর অভিনেত্রীকে চিনি যারা কখনো থিয়েটার করেননি, কিন্তু দুর্দান্ত অভিনেতা তারা। নর্মালি এমন হয় যারা হচ্ছে দেখতে খুব সুন্দর হয়, সো আমরা তাদেরকে বলি আপনি অ্যাক্টিং করছেন না কেন? সো এখানে সবসময় আমি দেখে থাকি যে এমন অনেক হচ্ছে যে অ্যাক্টিং কেন করছি না, এই প্রশ্নে মানে অপোজিট পার্সন তার অ্যান্সারটা দিচ্ছে যে অ্যাকচুয়ালি আমার একটা অ্যাক্টিং নিয়ে সবসময় ভয় কাজ করে, আমি অ্যাক্টিং করবো কি একটা চিন্তায় থাকি। সবাই আমাকে বলে আমি সুন্দর, কিন্তু অ্যাক্টিংটা করার জন্য আসলে ওই সাহসটা আমার গড়ে ওঠে না। ওখানে ওই মানুষটা যেন সাহসটা গড়ে ওঠে, সেখানে আপনি কি ইন্সপায়ারিং কথা তাকে বলতে পারেন? আমরা আয়নায় যখন দাঁড়াই নতুন একটা পোশাক পরে, তখন কিন্তু আমাদের সবাইকে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটাকে দেখি। তো বাবা মা, ভাই বোন বা মামা, চাচা, খালা, খালু সবাই আমাদেরকে খুব আদর করেন। আমাদের মেয়েটা বা আমাদের ছেলেটা, আমাদের মেয়েটা আসলে রায়ের চাইতেও সুন্দর। সর্বনাশটা ওর ওখানে হয়ে গেল। ওর ভেতরে এক ধরনের স্বপ্ন জন্ম হয়, যেটা হচ্ছে যে হ্যাঁ, আমাকে তো মামা বলেছে বা আব্বু বলেছে, আম্মু বলেছে বা ভাইয়া বলেছে যে ঐশ্বরিয়া রায়ের চাইতেও সুন্দর, বা বলে যে তুমি তো শাহরুখ খানের চাইতেও সুন্দর। ওই ছেলেটা ওখানে সর্বনাশ হয়ে যাচ্ছে এবং ও খুঁজতে থাকে কার মাধ্যমে আমি একটা ফিল্মে বা নাটকে বা মডেলিং আমি সুযোগ পাবো। তখন সে ছুটতে থাকে, আর ভেতর থেকে চাইলে সেটা কোথায় পৌঁছবেই। ওকে, আপনি কি মনে করেন যে সুন্দর চেহারাই মানে অ্যাক্টিংয়ে যাওয়ার সব থেকে বড় পন্থা? না। তাহলে আপনার কাছে কি মনে হয় যে অ্যাক্টিংয়ে যাওয়ার সব থেকে বড় পন্থাটা এক্স্যাক্টলি কি? সবচাইতে বড় পন্থা হচ্ছে নিজের চাওয়াটা এমন একটা শব্দ এবং এমন একটা শক্তি, যেটা আপনি চাইলে পৃথিবীর যে কোনো কাজ করতে পারবেন। যে কোনো কাজ, যত অসম্ভব হোক না কেন, আপনি বাস্তবায়িত করতে পারবেন। ওকে, পার্সোনাল লাইফে অ্যাক্টিং আর সিঙ্গিং এর মধ্যে কোনটাকে বেশি এনজয় করেন এবং কেন? আমি দুটোকেই ভালোবাসি। আমি গানটাকেও ভালোবাসি, আমি অভিনয়টাকেও ভালোবাসি। আমি যখন সকালবেলা গাড়ি আসে, আমি গাড়িতে উঠি, তারপর সেটে পৌঁছই, ওটা আমার একটা ভীষণ ভালো লাগে ব্যাপার। এই গরমে, শীতে আমার সহকর্মীদের সাথে সারাদিন অভিনয় করছি, ভালো লাগে ওটা। বাসায় যখন স্ক্রিপ্ট পাঠিয়ে দেয়, সেই স্ক্রিপ্টটা মুখস্থ করছি বা পড়ছি,
ভীষণ ভালো লাগছে, গল্পে কিন্তু ডুবে যাচ্ছি, ভালো লাগছে। আবার একটা গান যখন আমার সেট আপ নিয়ে আমি মঞ্চে পরিবেশন করছি, আমার সামনে অডিয়েন্স লাফালাফি করে চিৎকার করছে, তখন আমি ভীষণ রকমের আনন্দ পাচ্ছি। তো আমি কোনোটাকেই ছোট করবো না, দুটোকে আমি ভালোবাসি। ওকে, বাট অ্যান্সার। আচ্ছা, এমন হয় যে সামটাইমস যারা খুব ভালো অ্যাক্টিং করছে, সো আমরা যারা নর্মাল মানুষ তাদেরকে দেখে আমরা অনেক ইন্সপায়ার হই এবং চিন্তা থেকে এমন আসে যে ওনাদের সাথে একটু বসা, একটু দেখা করা, একটু কথা বলা। কিন্তু যারা হচ্ছে যে সেলিব্রিটি পার্সন, আপনারা যারা, সো আপনাদের কি মনে হয় যে সাধারণ মানুষের সাথে বসা, কথা বলা কি খুবই সহজতর আপনাদের জন্য? এটা সবসময় সহজতর হয় না, কারণ আমি ততটা ফেমাস নই, কিন্তু আমার সহকর্মী কিছু আছেন যারা অত্যধিক ফেমাস। হ্যাঁ, তো ওই ব্যক্তি যখন একটা রাস্তায় হেঁটে যাচ্ছেন, তখন দেখা যাচ্ছে তার কাছে অনেক মানুষ চলে আসে, তাকে আসেন কিন্তু ভালোবেসে, কিন্তু ওই ভালোবাসাটা অনেক সময় কাল হয়ে যায়, রাস্তায় জ্যাম হয়ে যেতে পারে। হ্যাঁ, বা একটা অপ্রত্যাশিত ঘটনাও ঘটে যেতে পারে। এখন আমি মাধুরী দীক্ষিতকে অসম্ভব পছন্দ করি। আমি মাধুরীকে সামনে পেলে আমি স্পর্শ করার চেষ্টা করব। আমি শাহরুখ খানকে ভীষণ রকমের পছন্দ করি, আমি হ্যান্ডশেক করার চেষ্টা করব, এরকম আর কি। তো ভক্ত পাগলাটে হবে, খেপাটে হবে, এটা একটা সুন্দর ব্যাপার। আবার অতি কিছু সবসময় ভালো হয় না। অ্যাক্টিং এর ক্ষেত্রে আপনার জন্য সবচাইতে চ্যালেঞ্জিং সিচুয়েশনটা কি ছিল লাইফ? আমি এখনো ওরকম চ্যালেঞ্জিং কিছু পাইনি। একটা ছোট্ট ঘটনা হয়েছিল, ওই দিন শৈত্যপ্রবাহ ছিল একটা কাবুলিওয়ালা সিনেমায়, ওটাতে আমাকে পানিতে ফেলে দেওয়া হয়েছিল। তো এটা ডিরেক্টর ইচ্ছে করে করেছিল, সেটা হচ্ছে যে প্রচণ্ড শৈত্যপ্রবাহ। তো আমার কো-আর্টিস্ট ছিলেন মৌসুমী হামিদ। তো আমি নৌকা চালাতে পারি না, আমি নৌকা চালালে নৌকা ঘুরতে থাকে। তো তখন মৌসুমী পায় দেবেড়া, তখন মৌসুমী হচ্ছে ওটা বাইছিল এবং খুব সুন্দর চলছিল। তখন ডিরেক্টর মৌসুমীর কানে কানে কি যেন বলে দিয়েছিল। তো আমাকে তখন হচ্ছে হাসির ছলে আমাকে নৌকা থেকে ফেলে দিয়েছিল। চ্যালেঞ্জিং না, কিন্তু এটা আমার মজার ফানি একটা ঘটনা। ওকে, যেমন কাজ করতে গেলে শোনা যায় যারা হচ্ছে নতুন নতুন অ্যাক্টিং করছে, নতুন নিউ কামার যাদেরকে বলা হয়, ওরা যখন অ্যাক্টিং করতে যায় তখন হচ্ছে কো আর্টিস্টের সাথে ওদের আসলে রিলেশনশিপটা সবসময় খুব ভালো বন্ডিং হয়ে ওঠে না। সামহাও কো আর্টিস্ট হচ্ছে সে নিউ হওয়ার কারণে ভালো করে কথা বলতে চায় না, মানে কানেকশন হতে চায় না, কারণ একটা শুটিংয়ে দুজনকেই কানেক্টেড থাকতে হয়, অরেলস আমার মনে হয় না জিনিসটা প্রপারলি হয় যদি দুজনের কানেক্টিং না থাকে। সো ওই ক্ষেত্রে আপনি কি বলতে চান এখানে কেমন হওয়া উচিত যে নিউ আসতেছে নিউ কামারদের সাথে বিহেভ? এটা শুরুতে আমি পেয়েছি আমি বাংলাদেশে, আমি সৌভাগ্যবান, বাংলাদেশের যতগুলো ফেমাস আর্টিস্ট আছেন, গুণী অভিনেতা অভিনেত্রী আছেন, আমি প্রায় সবার সাথে কাজ করেছি। এর মধ্যে আমি একজনকে পেয়েছি যারা হচ্ছে আমাকে সহযোগিতার পরিবর্তে, তারা হয়তো ক্যারেক্টারে ছিলেন, আমার বোঝার ভুল হতে পারে, আগে সরি বলে নিচ্ছি, ইগনোর করেছেন একজন বা দুজন, আর বাকি সবাই আমাকে খুব সহযোগিতা করেছেন। আর নতুনদের যে আসলেন তার ক্ষেত্রে বলবো যে নতুনরা এসে হয়তো অনেক কিছু বুঝতে পারেন না, তারা ক্যারেক্টারে থাকলে ভালো, যে স্ক্রিপ্টটা নিয়ে ওটার মধ্যে থাকা, তাহলে দেখা যায় সিনিয়র যারা আছেন তারা দেখছেন যে ও তো ক্যারেক্টার চেষ্টা করছে, বা এসে বলছে ভাইয়া বা আপু আমি চরিত্রটা একটু রিহার্সাল করতে চাচ্ছি, তখন বেশিরভাগই গুণী আর্টিস্টরা তাকে সহযোগিতা করে। আর যারা করছেন না তাদের উদ্দেশ্যে কি বলতে চান? এমনকি আমরা শুনে থাকি যে করছেন না, ভালোভাবে সিনক্রোনাইজ হচ্ছেন ওনাদের মধ্যে, সামহাও কো আর্টিস্টরা ডিসঅ্যাপয়েন্ট ফিল করছে, তো ওই টাইমটা ওদের জন্য আপনার ইন্সপায়ারিং ওয়ার্ডগুলো কি থাকতে পারে? তাদের উদ্দেশ্যে বলবো, তারা যেটা করছেন এটা মোটেও ভালো করছেন না, অহংকার পতন ঘটায়। রিয়েলি গুড অ্যান্সার। আপনি যেহেতু সিঙ্গার হিসেবেও আছেন প্রফেশনে, আপনি কি মনে করেন যে কারো লেখা গান গাওয়াটা সব থেকে বেশি পপুলারিটি, নাকি নিজে লিখে গান গাওয়াটা সব থেকে বেশি পপুলারিটি পাওয়া যায়? কোনটাতে পপুলারিটি বেশি? অবশ্যই নিজের গান, নিজের লেখা, নিজের সুর, নিজের কম্পোজিশন। তা সবাই তো নিজে লিখতে পারেন না, সুর করতে পারেন না, তো এই জন্য তো লিরিসিস্ট আছেন, গীতিকার আছেন, মিউজিক ডিরেক্টর আছেন, সব মিলে নতুন একটা গান, সেটাই তো সুন্দর, সেটাই তো একজন শিল্পীর কাজ। আমরা নতুন জিনিসকে অ্যাকসেপ্ট করতে পছন্দ করি যদি সেটা সুন্দরের মধ্যে হয়, কিন্তু সেই সুন্দরটা কিভাবে করবেন আপনি? কারণ একটা নতুন জিনিস যখন ইন্ডাস্ট্রিতে আসে, সেটা গান হতে পারে, সেটা প্রোডাক্ট হতে পারে, সেটা প্রমোশনটা অনেক সুন্দর হতে হয়, কিন্তু আপনার কি মনে হয় যেটা প্রমোশনটা কেমন হওয়া উচিত যে মানুষকে টাচ করবে? এই যে শুরুতে একবার বললাম না, চাওয়াটা, একজন এই চাওয়াটাই ডে আফটার ডে চাওয়া এবং চর্চা, এই দুইয়ের সংমিশ্রণে তৈরি হয় শিল্পী মন। আর শিল্পী মন থেকে ওটা চর্চা করতে করতে একটা সময় দেখা যায় ওইটার যে ফসলটা পরিবেশন যোগ্য হয়ে যায়,
সেটাই হয় তখন পরিপূর্ণ শিল্পীর কাজ। নেক্সট 10 ইয়ার্সে আপনি নিজেকে কোথায় দেখতে চান এবং কেমনভাবে কোন পর্যায়ে দেখতে চান? আমি খুব সাধারণই থাকতে চাই। আমি সাধারণ থাকতে চাই, এটা তো অবশ্যই চাই যে আমার গান, আমার অভিনয় মানুষ দেখুক, মানুষের কাছাকাছি পৌঁছে যাক, এবং আমার কথা, আমার নাটকে বা আমার সিনেমায় যেন ওই পর্যায়ে চলে যায় যে মানুষের হৃদয়ের কথা বলে। আমার গানেও ঠিক ওরকম যে মানুষের হৃদয়কে স্পর্শ করে যে এটা আমার গান। যেমন এই সপ্তাহ জুড়ে একটা আলোচনা চলছে, আমাদের ফেমাস গুরুজন একজন শিল্পী সিনিয়র বলেছেন কাভার সং করতে মানা করেছে। তো আমি সেই ক্ষেত্রে বলবো যে কাভার সং কেন করবো না, এটা আমাদের চর্চার জায়গা। এখন আমি ফাইজুল মিল্টন, আমি বলতে পারি যে আমার 2000-এর পর থেকে এমন কোনো গান বাজারে আসেনি যে গানটা এখনকার ছেলেপেলে চর্চা, যা গান পৃথিবীতে সৃষ্টি হয়ে গেছে। কথা, সুর, কম্পোজিশন, যে আয়ুব বাচ্চু, জেমস ভাই, আরও যারা আছেন, সাফিন ভাই, তাদের যে গানগুলো তৈরি হয়েছে বাংলা সিনেমার গানগুলো, সেগুলো তৈরি হয়ে গেছে। তো ওই গানগুলো যদি এই প্রজন্ম চর্চা না করে তাহলে ওই গানগুলো বেঁচে থাকবে না। হ্যাঁ, তিনি বলতে পারেন যে ইউটিউবে বা কোনো বাণিজ্যিক কার্যক্রম বা বাণিজ্যিক মাধ্যমে এগুলো প্রচার করা নিষিদ্ধ। হ্যাঁ, এটা কপিরাইট, এটা আমি গ্রহণ করছি, কিন্তু চর্চা করবে, পরিবেশন করবে, এটাতে এই গানগুলো বেঁচে থাকবে। আমিই করি। এখন আমার কোনো ফেমাস গান নাই, আমার অসংখ্য অ্যালবাম সিডি আছে, আমার ফেমাস গান নাই, কিন্তু আমি যখন একটা ওপেন কনসার্টে যাবো তখন ডেফিনেটলি আমি জেমস ভাইয়ের গান গাবো, আমি বাচ্চু ভাইয়ের গান গাবো। আমি ওই অডিয়েন্সকে আমার সন্তুষ্ট করতে হবে। এখন জেমস ভাই তো তাকে এত অল্প টাকাতে পাওয়া যাচ্ছে না, বাচ্চু ভাইকে তো উঠায় নিয়ে আসা যাচ্ছে না ওপর থেকে, তো তখন আমি এই গানগুলো করছি। হ্যাঁ, আপনাদের থ্রোতে গানগুলো বেঁচে আছে এবং ওনারাও বেঁচে আছে বলতে গেলে। Now we are going to play a rapid fire game. Okay, are you ready? Ready. Okay, আপনার all time favorite song কোনটা? জন্ম আমার ধন্য হলো। নাইস। আপনার কখনো এমন কি কোনো কেউ আছে যার সাথে কোলাবোরেটিং করে মিউজিক করতে চান? কি নামটা বলে দেন? A.R. রহমান। ও, মর্নিং অর নাইট রেকর্ডিং সেশন, কোন টাইমটাতে বেটার? নাইট। নাইট। ওকে, ফার্স্ট সং ইউ এভার স্যাং অন স্টেজ, কোনটা, মানে স্টেজে প্রথমবার কোন গানটা গিয়েছিলেন? যেখানে সীমান্ত। একটা ওয়ার্ড যেটা হচ্ছে যে আপনার ফ্যান্সরা আপনাকে ডিসক্রাইব করতে পারবে, এরকম কোনো ওয়ার্ড আছে? ভুয়া। যে কোনো একটা সং যেটা হচ্ছে যে আপনার প্লেলিস্ট থেকে কখনোই আপনি সরাতে চান না? জন্ম আমার ধন্য। ওকে, স্টেজ নাকি স্টুডিও, কোনটা আপনি প্রেফার করছেন? স্টেজ। কফি নাকি টি বিফোর সিঙ্গিং? জি। আপনাকে মিউজিকের জন্য ইন্সপায়ার করেছেন কে? আমার মা এবং আমি নিজে। আপনি অ্যাজ এ অ্যাক্টর যখন কাজ করেছিলেন, ফার্স্ট টাইম কি রোলে কাজ করেছিলেন? চরিত্রটার নাম ভুলে গেছি, নাটকটার নাম ছিল ঝর্ণার গান, ডিরেক্টর ছিলেন শ্রদ্ধা আবুল হায়াত, আমি একটা বাউল ছিলাম। বাউল রোল ছিল। ওকে, কমেডি অর ড্রামা? ড্রামা। হু ইজ ইউর ড্রিম কোয়েস্টার? শাহরুখ খান। ওয়ান মুভি ইউ ক্যান ওয়াচ এগেন অ্যান্ড এগেন? জীবন থেকে নেই। আপনার বলা ফেভারিট ডায়লগ কি? ভুলে গেছি। ওকে, মেথড অ্যাক্টিং অর ন্যাচারাল অ্যাক্টিং, হুইচ ওয়ান ইউ লাইক? ডেফিনেটলি ন্যাচারাল। ওকে, থিয়েটার অর ফিল্ম? থিয়েটার। হু ইজ ইউর অ্যাক্টিং আইডল? বাংলাদেশের হুমায়ুন কবির। Villain role or loving role, like actor, hero role, which one you like? ভিলেন। If not acting, what would you be doing? আমি আর কিছু পারবো না। কেন, আপনি না সিঙ্গার? আমাদের প্রোগ্রাম এখানে আমরা শেষ করব, তবে দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আমি সমস্ত দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলবো, ভালো গান শুনুন, ভালো সিনেমা দেখুন, ভালো নাটক দেখুন, আমাদের বাংলাদেশি কালচারটাকে আরো সমৃদ্ধশালী করুন। আমাদের সাথেই হন এই যাত্রার অংশ, স্পন্সর অথবা কো স্পন্সর হয়ে আপনাদের পেজকে পৌঁছে দেন হাজারো মানুষের মাঝে। বিস্তারিত জানতে ইনবক্স করুন আমাদের অ্যাবাউট টাইম ইভেন্ট NY ফেসবুক পেজে। থ্যাংক ইউ।